যে সংস্কার যেটা তার যেটা ন্যূনতম হওয়া সম্ভাবনা আছে সেটা হোক, কোনো আপত্তি ন্যূনতম, হ্যাঁ, যেখানে সবার। কিন্তু আমরা জানি যে সংস্কারের ব্যাপারে কিন্তু এক একজনের এক এক মতের কারণটা কি, এটা আমরা জানি, এবং আমি তার কনসার্নটাকে সাধুবাদ দেই। কারণ আমাদের দেশে অনেক দল আছে যারা জনগণকে ফেস করা, জনগণের কাছে যাওয়া, সেখানে তারা ভীত সন্ত্রস্ত, কারণ তারা জানে যে তারা জনগণকে ফেস করলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এই কারণে তারা বাহানা করছে বিভিন্ন রকম। যদি জনগণ তোমাদেরকে এত পছন্দ করে, তোমরা যদি বলো যে বিপ্লব করার জন্য তোমাদের হাতে ম্যান্ডেট আছে, তাহলে তো তোমরা সেটা প্রমাণই করতে পারবে, শেষ করবে। মানে হ্যাঁ, সেভাবেই। এবং আমার 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 যেটা আমি যেটা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি লেটেস্ট কতগুলো যে জিনিস লক্ষ্য করলাম, তাতে যেন আমার মনে হচ্ছে যে উনি এই ধরনের কিংস পার্টি করার ব্যাপারে ওনার সমর্থন আমার মনে হচ্ছে নেই। অলরেডি যে বিভিন্ন দলে যে সমস্ত মতামত আমরা এ পর্যন্ত লক্ষ্য করেছি, তাতে আমরা জানি যে আমাদেরকে মানে যেতে হবে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চান, আমি যাকে দারুণ শ্রদ্ধা করি। উনি বলেছেন যে ন্যূনতম ঐক্যমত্য, কারণ সেটাই একমাত্র পসিবল, ন্যূনতম। আমরা যারা গণিত করি, আমরা লসাগু গসাগু করেছি ছোটবেলা, যদি আপনার খেয়াল থাকে, রাইট? হ্যাঁ, যে আমরা কয়েকটা নাম্বার আছে তা থেকে সবচেয়ে কমন যেটাকে বের করার চেষ্টা করি, রাইট? তো সেরকম ব্যাপারটাই করা হবে এবং সেটাই উচিত। হ্যাঁ, আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছেন উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে পারবেন, আর যদি সংস্কারের অনেক জটিলতা থাকে তাহলে এটা আরো 3 মাস বাড়াবেন, এবং আমি মনে করি যে হি সেড ইট উইথ কনফিডেন্স, এবং আমার যেন সেটাই হবে। তো এটা করতে হলে যে যে ভিত্তিটা হতে হবে সেটা হলো সংস্কারের ন্যূনতম সংস্কার। সেখানে কতগুলো জিনিস সেগুলো সবারই রয়েছে, যেমন আপনি মানে যে যে নির্বাচনের যে মেইন জিনিসটা, যে ইলেকশন কমিশন যেটা, হ্যাঁ, সেটা যে ইলেকশন পরিচালনা করবে সেটা হবে ন্যায্য, এবং সেখানে কোনো ধান্দাবাজি, কোনো অতীতের কোনো গ্লানি এসে সেটাকে ধরা দেবে না এবং এটাকে কলুষিত করবে না। সেজন্য যে জিনিসগুলো দরকার, অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য, সেগুলো তো ন্যূনতম ব্যাপার, সেটা সবাই রাজি হবে। আর সংবিধানের যে পার্থক্যগুলো, সেগুলোরও হয়তো কিছু সমাধান হতে পারে, কিন্তু আমি মনে করি যে সংস্কারটা একটা চলমান পদ্ধতি। এটা কিন্তু আপনি যে এটা আমি করে তারপরে ওইটা করব তা না, এটা কিন্তু বর্তমান বিশ্বে, এটা আমি যাদের কাছে শুনি আমি বিস্মিত হয়ে যাই, কারণ এখন কিন্তু পৃথিবী হলো মাল্টিটাস্কিং, মাল্টিটাস্ক করা যায়। আপনি সংস্কারও করতে পারেন, বিচারও করতে পারেন, দেশের খাদ্যের ঊর্ধ্বগতি, মূল্যের ঊর্ধ্বগতি, এটাও করা যায়, এবং যে মানে সংস্কারের আসলে সীমা পরিসীমা আছে কিনা যে এইটুকু সংস্কার, না না, এখন তো সংস্কার তো একটা চলমান ইসে, এবং এটা কিন্তু যুগে যুগে সময়ে সময়ে পরিবর্তিত হয়, এবং এটা কিন্তু অনেকটা অভিজ্ঞতার উপর নির্ভর করে। আমরা যেহেতু অতীতের অভিজ্ঞতাতে আমরা দেখলাম যে একটা গভর্নমেন্ট যদি 3টা টার্মে নির্বাচনকে ইনফ্লুয়েন্স করে ক্ষমতা ধরে রাখতে পারে ইন বাংলাদেশ, তাহলে একটা স্বৈরতান্ত্রিক ব্যাপার ঘটে যায়। এটা আমরা দেখলাম এই এক্সপেরিয়েন্স। এ থেকেই তো এই আন্দোলন এবং আমাদের বর্তমানের প্রচেষ্টা। কিন্তু প্রচেষ্টার যেটা মূলই ছিল, কি ছিল? সেটা ছিল নির্বাচন, যে 3টা নির্বাচনকে ভণ্ডুল করে দিয়ে, ভণ্ডুল তো না, মানে ইনফ্লুয়েন্স করে, এটাকে মানে নিজের ইচ্ছা মতো সাজিয়ে, ঢেলে সাজিয়ে বেআইনিভাবে এই নির্বাচনগুলোকে যে পতিত সরকার ব্যবহার করেছে। সেই কারণেই কিন্তু এই আন্দোলন এবং এই সব কিছু জিনিস স্বৈরতন্ত্রের কায়েম হয়েছে। আমি যেটা চিন্তা করছি যে সংস্কার যেটা তার যেটা ন্যূনতম হওয়া সম্ভাবনা আছে সেটা হোক, কোনো আপত্তি, ন্যূনতম, হ্যাঁ, যেখানে সবার। কিন্তু আমরা জানি যে সংস্কারের ব্যাপারে কিন্তু এক একজনের এক এক মতের কারণটা কি, এটা আমরা জানি। যেমন ধরুন, আমি যদি একটা দল করি, লেটস সে আমি একটা দলে খুব ইন্টারেস্টেড হয়ে গেলাম, ক্ষমতায় যাওয়ার খুব আমার ইচ্ছা, কিন্তু আমাকে মানে আমি মোরল জোর করি, আমাকে কেউ কিন্তু আসলে সমর্থন করে না, হ্যাঁ, আমাকে কেউ পছন্দ করে না, কিন্তু আমি মনে মনে ভাবি যে আমার দারুণ গণসমর্থন রয়েছে। হ্যাঁ, আমি ধরেন একটা সাদা টুপি পরলাম, সঙ্গে একটা সাদা পোশাক পরলাম, আমার বিরাট সাদা দাড়ি,
মোচ, হ্যাঁ, হুম, হুম। ইত্যাদি। আমি ভাবলাম যে আমি যা বলি, আমার এসোটারিক বক্তব্যগুলো যেগুলো মানুষ সবসময় বুঝতে পারে না, এগুলোর জন্য আমি একদম দারুণ পপুলার। এটা আমি জনগণের ম্যান্ডেট আমি করছি এবং আমি ওখানে মানে জনগণ আমাকে খুব মানছে। এই লোক সে মনে মনে কিন্তু জানে জনগণের তার সমর্থন অলমোস্ট শূন্য। কাজে সে তো নির্বাচনে যেতে চাইবে না। সে বলবে সংস্কার হোক। হ্যাঁ, যদি সরকারে তার আবার লিঙ্ক থাকে, সরকারের সঙ্গে যদি তার কোনো যোগাযোগ থাকে, তার মধ্যে ১০ বছর তো ভালো। আমি তাহলে আমি তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আজকে আমি তো যে এগ্রি আছি। আজ আজকে যে মানে শামসুজ্জামান দুদু উনি বললেন বিএনপির যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আসলে আগে স্থানীয় নির্বাচন চায়। তো এই কথাটা আসলে কেন আসলো? না এটা এটা নির্বাচনের সাথে ওনার এই সম্পর্ক কি? না এটা তো দুদুর বক্তব্য। কিন্তু আমি যেটা দেখি যে আমরা অতীতের আবার যে এক্সপেরিয়েন্স থেকে আমরা জানি যে একটা স্বৈরতান্ত্রিক সরকার কি করে? ১ম এ সে ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে সে করে কি? অনেক সময় ইয়েস নো ভোট দেয় অথবা সে করে কি? লোকাল নির্বাচনে যায়। লোকাল নির্বাচনে গিয়ে ওই নির্বাচনের যারা নির্বাচিত হয়েছে এবং যারা হেরেছে অবস্থা বুঝে ব্যবস্থা করে তাদেরকে দলে ভিড়ায়। হ্যাঁ? হুম, হুম, তারপরে হুম। সে একটা দল করে, তারপরে সে হলো যায় জাতীয় নির্বাচনে যেটা আসল মানে যেখানে পার্লামেন্টারি নির্বাচন। এটা আমরা অতীতে দেখেছি। আমরা কি দেখিনি? আমরা এরশাদকে এটা দেখিনি। আমরা আইয়ুব খানকে দেখিনি। এবং আরো অন্যান্য অনেককেই আমরা এটা 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 তাদের একটা মানে প্রেসক্রাইবড ওয়ে যে যার মাধ্যমে তারা মানে নির্বাচনটাকে ইনফ্লুয়েন্স করার যে পদ্ধতিটা এভাবে তারা দেখে। হ্যাঁ? তো এখন যে মানে যে দলের কোনো রুট নেই কিংবা অত জনসমর্থন নেই, তাদের সঙ্গে তারা যদি সরকারের একটু সখ্যতা থাকে, তাহলে তো ঐটাই তার একটা ব্যবস্থা। কাজে হুম। এইজন্য আমি মনে করি যে দুদু যেটা বলছে এটা ভেরি ওয়েল থট আউট কনসার্ন এবং আমি তার কনসার্নটাকে সাধুবাদ দেই। কারণ আমাদের দেশে অনেক দল আছে যারা জনগণকে ফেস করা, জনগণের কাছে যাওয়া, সেখানে তারা ভীত সন্ত্রস্ত। কারণ তারা জানে যে তারা জনগণকে ফেস করলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এই কারণে তারা বাহানা করছে বিভিন্ন রকম। এবং সেই বাহানা কি আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার নিজের স্বার্থে ওনার একটা বিশাল মর্যাদা বিশ্বজুড়ে এবং দেশে ওনার এখন মর্যাদা রয়েছে। এই মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে অতি সত্বর মানে ওই ডিসেম্বরের মতো তার তার কথা অনুযায়ী নির্বাচন দিয়ে উনি ওনার সম্মান মর্যাদা নিয়ে এই সমস্ত বাংলাদেশের এই ধান্দাবাজি যা চলছে এক একটা দলের এক একটা ইসের এক একটা ছোট্ট পাতি দল সে ভাবে যে সে মানে ক্ষমতায় যেতে চায়। হ্যাঁ, আপত্তি নেই, আপনি যাওয়ার মানে চেষ্টা করুন। পার্টি দল বলতে যে এখন যে ছাত্ররা দল করছে, দল করেই নেই, দল করছে মানে করবে হ্যাঁ, আর কি। যেমন হ্যাঁ, নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, পদত্যাগ করে এই মাসে হ্যাঁ। পদত্যাগ করবেন, দল গুছাবেন। তো তাদেরও তো নির্বাচনে একটা আশা আছে। না, না, আমি কিন্তু এই যে ছাত্র সমাজ মানে মানে নব মানে নতুন যারা ইয়াং জেনারেশনস আ তারা মানে পলিটিক্সে উৎসাহিত হচ্ছে, তারা নির্বাচন করতে চাচ্ছে, দল করতে চাচ্ছে। এতে তো আমাদের কারো কোনো আপত্তি থাকার কথা না। এখানে আমাদের সাধুবাদ দেওয়া উচিত। তাদেরকে এনকারেজ করা উচিত। কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই দল গঠনের পদ্ধতিতে তারা যদি অন্যায় করে, তারা যদি আ ব্রাইবিং এবং আ সরকারি ক্ষমতাকে ব্যবহার করে, মানে ইন আদার ওয়ার্ড যদি কিংস পার্টি করার চেষ্টা করে, না, তাহলে ওরা একজন পদত্যাগ করছে কিন্তু বাকি দুজন কিন্তু থেকে যাচ্ছে সরকারের মধ্যে। অ সেটার অর্থ যে আমি ওই যে মানে দুদিকেই চাই। আমি আগারটাও খাবো, গোড়ারটাও খাবো, মাঝখানেরটাও খাবো। হ্যাঁ? এরকম যদি হয়, হ্যাঁ? বাংলাদেশের মানুষ কিন্তু খুবই বুদ্ধিমান। মানে বাংলাদেশের মানুষকে কিন্তু ফাঁকি দেওয়াটা একটু কঠিন এবং রাজনীতিবিদদের। তারা কিন্তু ধরে ফেলবে যে আপনার কি উদ্দেশ্য? আমি সরকারেও থাকলাম, আমি একজন রিজাইন করলাম, আবার ওখানে আরেকজনকে বসিয়ে দিলাম। তারপরে আমি এসে আ মানে ওদেরকে ব্যবহার করে আমি কিছু প্রোটোকলও ব্যবহার করলাম। কিংবা আমি কিছু সুযোগ সুবিধা নিলাম, তদবির বাণিজ্য করলাম। এগুলো হলে তো যেটা যে এই যে বিরাট অভ্যুত্থান হলো, তার যে লোক যে ছেলেগুলো এটাকে নেতৃত্ব দিয়েছে, হুম, তাদের নিজরা নিজদেরকে কলঙ্কিত করে ফেলবে। হ্যাঁ? এবং এই কলঙ্কের কালিমা জি, শেষ যদি করুন। ওদের গায়ে ওরা মাখার চেষ্টা করে, কিংস পার্টি করে, তাহলে কিন্তু ওরা বাংলাদেশে ওদের
গ্রহণযোগ্যতা হবে অলমোস্ট নাথিং। কাজে আমার উপদেশ যে আমি জানি না মানে উপদেশের কথা কেউ শুনবে কিনা। হ্যাঁ, আমরা অতি সামান্য মানুষ। কিন্তু আমার উপদেশ হলো যে তোমরা যদি ওই ধরনের মানে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে তোমরা যদি কোনো দল করো, সেই দল কিন্তু বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। তোমরা ক্ষমতা থেকে বের হয়ে এসে অন্য দল, অন্য একটা লোক যদি দল করতে চায়, যে অন্যান্য অনেক দল আছে যারা এই কিছু বছর আগে করেছে, ওদের মতো তোমরা ডেভেলপ করো, ওদের মতো করো। দেখো যে তোমাদেরকে যদি জনগণ তোমাদেরকে এত পছন্দ করে, তোমরা যদি বলো যে বিপ্লব করার জন্য তোমাদের হাতে ম্যান্ডেট আছে, তাহলে তো তোমরা সেটা প্রমাণই করতে পারবে। শেষ করবে। মানে হ্যাঁ, সেভাবেই। এবং আমার আমি যেটা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি লেটেস্ট কতগুলো যে জিনিস লক্ষ্য করলাম, তাতে যেন আমার মনে হচ্ছে যে উনি এই ধরনের কিংস পার্টি করার ব্যাপারে ওনার সমর্থন আমার মনে হচ্ছে নেই। এটা আমার মনে হচ্ছে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু যদি ওনার ওই ধরনের ইচ্ছা, আপনার এই কথা কেন মনে হচ্ছে? উনি তো বললেন যে ওনার সাক্ষাৎকারে যে ছাত্ররা একটা দল করতে চায়, ছাত্রদের এটা দল করার একটা অধিকার আছে, যেহেতু তারা সংগ্রাম করেছে, তারা এটাকে রক্ষা করবে, যে দেশ স্বাধীনতা অর্জন করেছে বা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, গণঅভ্যুত্থান করেছে, তাদের এটা অধিকার রক্ষার দায়িত্ব তাদের, এবং তারা দল করবে, এটাতে উনি উৎসাহ দিয়েছেন। তাহলে আপনার কেন মনে হচ্ছে যে না, উনি চান না? আমি ডক্টর ইউনূসের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, হ্যাঁ, এবং মানে আই এম ভেরি গ্রেটফুল ফর ওয়ান থিং টু হিম অলসো। যাই হোক, আমি তাকে দারুণ শ্রদ্ধা করি। উনি খুবই মানে ভদ্রলোক। ওনার কথাবার্তার মধ্যে কিন্তু একটা এনকারেজমেন্ট, শালীনতা, অনেক সময় সেটা একটু আবেগ জড়িত হয়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু ওনার শব্দকে ওভাবে মানে আর কি লিটারি মিনিং করার চেষ্টা করব না। হ্যাঁ, আমি দেখবো তার অ্যাকশনসে যদি উনি ও ধরনের কিংস পার্টি করার ব্যাপারে সহায়তা না করেন, তাহলে আমি তার যে ওই বক্তব্য খুব একটা